সকলকে সুপ্রভাত। আর আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো সকলকে নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি এক অচেনা ঘাটশিলা এবং ঘাটশিলার প্রত্যেকটি টুরিস্ট স্পট দেখাতে। তো ভিডিওটা স্ক্রিপ্ট না করে সকলের সঙ্গে থাকুন। সো গুড মর্নিং, আজকে আমরা যাচ্ছি ঘাটশিলায়। নমস্কার সকলকে, আজকে আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে ঘাটশিলা। তো ঘাটশিলা যাওয়ার ট্রেনের সময় ছিল আমাদের ভোর 6:30 নাগাদ হাওড়া স্টেশন থেকে। তো হাওড়া স্টেশনের উদ্দেশ্যে আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম একটা ক্যাব বুক করে। তো গুড মর্নিং এভরিওয়ান, সকলকে সুপ্রভাত। আজকে আমরা যাচ্ছি ঘাটশিলা। ঘাটশিলা হচ্ছে বাঙালিদের বলা যায় দ্বিতীয় ঘর, কারণ একদিনের উইকেন্ড ট্রিপে বা ছুটির ফাঁকে আমরা খুব সহজেই ঘাটশিলা যেতে পারি। তো আজকে আমাদের ট্যুর হচ্ছে ঘাটশিলা। তো এখন আমরা আছি হাওড়া স্টেশন, আমাদের 6:30-এ ট্রেন আছে। তো চলুন দেখা যাক। তো আমাদের ট্রেন টাইম ছিল সকাল 6:30। তো আনফরচুনেটলি ট্রেনটা আসছে সকাল 9:30-টায়। তো গতকাল আমাকে মেসেজ পাঠানো হয়েছিল, রেলওয়ে থেকে আমাকে মেসেজ পাঠিয়েছিল যে ট্রেনটা লেট হবে। তো বাট আমরা তাড়াতাড়ি চলে এসেছি যে যদি আগে আগে ছেড়ে দেয়। তো যাই হোক, এখন এসে পড়েছি। এখন বাজে মর্নিং 6:38। তো এখন ওয়েট করতে হবে, দেখা যাক ট্রেন কখন আসে, তারপর বেরোবো। তো কিভাবে যাবেন, কোন ট্রেন আপনারা পাবে, সব আমি ডিটেলস এই ভিডিওতে বলতে চলেছি, সঙ্গে থাকুন। আগে চলে এসেছি, এখন বুঝতে পারছি না কি করবো। ট্রেন যে এত লেট, তোর কেমন লাগছে বল? আমার বিরক্ত লাগছে। আমি এখনো বাড়িতে থাকলে আমি 3 ঘন্টা এক্সট্রা ঘুমাতে পারতাম, যেটা আমি পারছি না। তাই আমার খুব বিরক্ত লাগছে। কাকা, তোমার কেমন লাগছে ট্রেন এতক্ষণ লেট? না, সকালে অনেকদিন পর এত সকালবেলায় উঠে বেশ ভালো লাগছে। হাওড়া স্টেশনে এখন আমরা, আমাদের যে এত দেরি হলো, মানে যেতে তো অনেকক্ষণ দেরি হয়ে যাবে। তাহলেও ভালো লাগছে। এই সকালের ওয়েদার দারুণ, মনে পরিবেশ দারুণ ওয়েদার, দারুণ ওয়েদার। কেমন লাগছে বলো? ভীষণ বাজে লাগছে এত লেট হওয়ার জন্য। আমাদের পুরো একটা দিন নষ্ট। আর আমারও ভালো লাগছে না। ট্রেন যে এত লেট, কেমন লাগছে বলো? লেট হওয়াতে একটা সুবিধা হচ্ছে, টিকিটটার জন্য অনেকক্ষণ বসতে পারছি, অল্প সময় তাড়াতাড়ি পৌঁছে যেতাম। এটা সুবিধা হলো, অনেকক্ষণ বসে থাকছি হাওড়াতে। বেশ কিছুক্ষণ ধরে বসে থেকে আবার ট্রেনটা যদি যেতে যেতে আরো লেট করে, আমরা বসে পড়ে ট্রেনেও অনেকক্ষণ সময় কাটাতে পারবো। এটাই আমাদের লাভ। আর আজকের ঘোরাটা তো হবে না তাহলে? না, ঘোরার জন্য চিন্তা নেই, ট্রেন আমাদের ঘুরিয়ে দেবে যতটুকু, ওটাই ঘুরে নেবো আমরা। আমরা যেই ট্রেনটায় যাচ্ছি সেটা হচ্ছে কান্দাবাজি ইস্পাত এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে টাইম হচ্ছে সকাল 6:30। আপনারা চাইলে 6:20-তেও একটা ট্রেন আছে, সেটাও ধরতে পারেন। ডাইরেক্ট আপনারা পৌঁছে যাবেন ঘাটশিলা। তো নির্ধারিত সময়ের অনেকটা আগেই, অর্থাৎ সকাল 8:55-এই হাওড়া কান্তাবাজি ইস্পাত এক্সপ্রেসটা প্ল্যাটফর্মে দিয়ে দিল। এবং গতকাল রাতেই রেল থেকে আমাকে মেসেজ পাঠানো হয়েছিল যে বিশেষ কিছু কাজের জন্য ট্রেনটা আমাদের 3 ঘন্টা লেট করবে। কিন্তু আমরা আগেই চলে এসেছিলাম, কারণ আমাদের ভয় লাগছিল যদি আগে ট্রেনটা চলে আসে। কিন্তু যাই হোক, নির্ধারিত সময়ে আমরা ট্রেনটা পেয়ে গেছিলাম। তো এখন বাজে ঘড়িতে সকাল 8:55, আর এখন আমাদের ট্রেন দিল। 22 নম্বর প্ল্যাটফর্মে। তো আমরা যাচ্ছি সেকেন্ড সিটিং 2S করে। তো 2S এর সিটগুলো ঠিক এই রকম হয় এবং নির্ধারিত সময়, অর্থাৎ রেল যেটা জানিয়েছিল ঠিক সেই সময়ই ট্রেনটা আমাদের প্ল্যাটফর্ম থেকে রওনা দিল। তো ঘাটশিলা যাওয়ার পথে এই ট্রেন আমাদের 3টে স্টপেজ দেবে। একটা হচ্ছে খড়গপুর, সেকেন্ড হচ্ছে ঝাড়গ্রাম, এন্ড লাস্ট হচ্ছে চাকুলিয়া। এন্ড চাকুলিয়ার পরে আমরা পৌঁছাবো ঘাটশিলা। তো এটা হচ্ছে 2S এর সিট। এই সিটগুলো হচ্ছে 2S এর সিট। তো খুবই কমফোর্টেবল সিট, আপনারা আসতে পারেন, কোনো প্রবলেম নেই। ঘাটশিলা যাওয়ার যাত্রাপথে এত সুন্দর প্রকৃতির দৃশ্য দেখে আপনি অবশ্যই মুগ্ধ হবেন। ট্রেনের বাইরের প্রকৃতির দৃশ্য আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। ঘাটশিলা একমাত্র এমন এক জায়গা যেখানে আপনি পাহাড়, জঙ্গল, নদী এবং ঝর্ণার সংমিশ্রণ পাবেন। তো অবশেষে আমরা ঘাটশিলা এসে পৌঁছালাম। এবার যাব, এখান থেকে বেরোবো, বেরিয়ে দেখি একটা হোটেল নেব। এন্ড হোটেল নিয়ে তারপরে দেখি কোথায় ঘোরা যায় আজকে। কারণ এই হচ্ছে ঘাটশিলা স্টেশন। এখান থেকে আপনারা সোজা যাবেন, ওভারব্রিজ ধরতে হবে, ঠিক আছে? ওভারব্রিজ ধরে আপনারা নিচে নামবেন। নামলেই আপনারা
অটো পেয়ে যাবেন এবং হোটেলও ওখানে পেয়ে যাবেন। তো আমরা যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। তো গিয়ে আমি বলছি কত রেটে কি হোটেল আমরা নিলাম, এরকম কি খরচা হলো। চলুন। ঘাটশিলা স্টেশনে নেমে আপনাদের এই ওভারব্রিজটা ধরতে হবে। এই ওভারব্রিজটা ধরে একদম উপরে উঠতে হবে। উপরে উঠে আপনারা নিচে ডান দিকে নামবেন। টার্নিং নিয়ে একদম সোজা যাবেন, সোজা গিয়ে নিচে নেমে যাবেন 1 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বর স্টেশন থেকে নেমে আপনারা সোজা গিয়ে বাঁদিকে এই রাস্তাটা ধরবেন। এই রাস্তাটা ধরে বেরোলেই আপনারা পেয়ে যাবেন অটো স্ট্যান্ড। স্টেশন থেকে বেরিয়ে আমরা একটা হোটেল নিয়ে নিয়েছিলাম, যেখানে আমরা স্টে করেছিলাম, এবং সেখান থেকে বেরিয়ে আমরা দুপুরের খাবারটা কমপ্লিট করে আমরা ডাইরেক্ট ঘুরতে বেরিয়ে গেছিলাম। এবং আমরা কোন হোটেলে ছিলাম, কত পড়েছিল, সেটা আমি ভিডিওর মাঝখানে দেখাতে চলেছি, আপনারা সঙ্গে থাকুন। আমি আছি সুবর্ণরেখা রিভার সাইডে, আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট। লোকেশনটা একবার দেখুন কত সুন্দর, পেছন দিক দিয়ে আমি দেখাচ্ছি, অসাধারণ লোকেশন। এই জায়গাটি হচ্ছে সুবর্ণরেখা রিভার সাইড। এই জায়গাটি সাধারণত সানসেটের জন্য খুবই বিখ্যাত। আপনারা যদি সন্ধ্যাবেলায় আসেন তাহলে এক অপূর্ব সুন্দর দৃশ্য আপনারা এখানে দেখতে পাবেন। হ্যাঁ, তবে বর্ষাকালে আসলে হয়তো আপনারা এত সুন্দর দৃশ্য দেখতে পাবেন না, কারণ হচ্ছে বর্ষার সময় এই সুবর্ণরেখা নদীটি পুরো জলে পরিপূর্ণ থাকে। তো যেহেতু আমরা মার্চ মাসে এসেছি, সেই কারণে জলটা কম রয়েছে এবং প্রাকৃতিক সৌন্দর্যটাও ফুটে উঠেছে। এটা এখন পুরো পাথরের উপর দিয়ে আমি যাচ্ছি, রাস্তাটা পুরো পাথরের উপরে। এটা অসাধারণ সুন্দর লোকেশন, মানে জাস্ট এক কথায় ওয়াও। এই সুবর্ণরেখা নদী এবং সানসেট, এই প্রাকৃতিক দৃশ্য আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। এবং এই নদীর জলে প্রচুর পরিমাণে মাছ, ছোট ছোট মাছ কিন্তু খেলা করে। জায়গাটা কি যে অসাধারণ, আমি কিভাবে আপনাদের বলবো। আসুন আপনারা এসে ভিজিট করুন, অসাধারণ আর জায়গা। যদি আপনারা ডগ লাভার হয়ে থাকেন তাহলে 2-1টা বিস্কুটের প্যাকেট সাথে নিয়ে আসবেন, কারণ এখানে কিন্তু অনেক ছোট ছোট সুইট কুকুর ছানাও রয়েছে। কিরে শোন, টাকা টাকাচ্ছিস না কেন? এরপরে আমরা চলে এসেছি আমাদের ঘাটশিলার সেকেন্ড ভিজিট পয়েন্ট, যেটা হচ্ছে চিত্রকূট পাহাড়। তো এই মুহূর্তে আমরা আছি চিত্রকূট পাহাড়, পাহাড়ে উঠছি। এখানে একটা শিব মন্দিরও আছে, তো পরে গিয়ে আমরা দেখবো যে কিরকম শিব মন্দির, লোকেশনটা আমরা দেখবো। তো এটা হচ্ছে চিত্রকূট পাহাড়, চারিদিকের লোকেশনটা দেখুন কত সুন্দর, পুরো সবুজে ভরা। ওই দূরে দেখা যাচ্ছে একটা বড় পাহাড়। এটা হচ্ছে চিত্রকূট পাহাড়ের উপরের শিব মন্দির। আর আপনারা উঠবেন, উঠলেই এখানে একটা শিব মন্দির দেখতে পারবেন। এখানে নন্দীদেব বসে আছে। যেহেতু এখন সন্ধ্যা হয়ে গেছে, অনেকটাই অন্ধকার, তা আমি চেষ্টা করছি যতটা আপনাদের দেখানো যায়। ভোলেনাথ ভেতরে আছে। জয় ভোলেনাথ। এখন আছি আমি চিত্রকূট পাহাড়ের একদম চূড়ায়। তো চিত্রকূট পর্বত ঘুরে আমরা পৌঁছে গেলাম শ্রী শ্রী রঙ্কিনী মাতার মন্দিরে। এটা ঘাটশিলার অতি প্রাচীন এবং একটি জাগ্রত মন্দির, যেখানে শোনা যায় একসময় নরবলিও দেওয়া হতো। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি রঙ্কিনী মাতার মন্দিরে। তো সন্ধ্যাবেলায় যেহেতু এসেছি, এখানে সন্ধ্যা আরতি হচ্ছে, আপনারা প্রত্যেকে দেখুন, আমি দেখাচ্ছি। তো এই হচ্ছে রঙ্কিনী মাতার মন্দির, এবং তার ঠিক সামনেই সেই জায়গা যেখানে শোনা যায় লোকমুখে একসময় নরবলি হতো। এবং মন্দিরের পাশেই আপনারা পেয়ে যাবেন একটি দোকান, সেখান থেকে আপনারা ডালা নিয়ে মায়ের পুজোও আপনারা দিতে পারেন। এবং সন্ধ্যাবেলা যদি আসেন তাহলে অপূর্ব সন্ধ্যা আরতির দৃশ্যটা আপনারা দেখতে পারবে সচক্ষে। এবং রঙ্কিনী মাতার মন্দিরের সাথে এখানে রয়েছে রাধা মাধবের এক অপরূপ মন্দির। রঙ্কিনী মাতার মন্দিরের ঠিক বাঁদিকেই আপনারা পাবেন রাধা মাধবের এই অপরূপ মন্দিরটি। আপনারা আসলে অবশ্যই এখানে দর্শন করবেন। তো
এখন বাজে রাতের প্রায় 8টা 10। তো আজকে মোটামুটি সব ট্যুর কমপ্লিট করতে পারিনি, আজকে 3টে স্পটে গেছিলাম। তো কালকে আবার যাব, অন্যান্য স্পটে যাব। তো এই মুহূর্তে একটু বাজারে গেছিলাম রাতের খাবার নিতে। তো এদিকে নিয়ে নিচ্ছিলাম তরকা আর রুটি আর একটা জলের বোতল। আছি ঘাটশিলার বাজারে। হচ্ছে এখানে মোটামুটি আমাদের ওখানকার মতনই, মানে কলকাতার মতনই রেস্টুরেন্টস আছে, এম বাজার আছে, মোটামুটি বেশ জমজমাট এলাকা, ভালোই এলাকা, জমজমাট এলাকা এটা। ঘাটশিলা মার্কেটে কিন্তু আপনারা এছাড়াও স্ট্রিট ফুডের প্রচুর দোকান পেয়ে যাবেন, যেমন সিঙ্গারা, সাউথ ইন্ডিয়ান ফুডস, তারপর ফুচকা, জিলেপি এবং বিভিন্ন রকম দোকান রয়েছে। চায়ের দোকান তো মাস্ট এখানে রয়েছে। তো বিকালবেলা টাইমটা এখানে আপনার কিভাবে যে কেটে যাবে আপনি বুঝতেও পারবেন না। সকলকে সুপ্রভাত, গুড মর্নিং। আজকে আমাদের ভ্রমণে, ঘাটশিলা ভ্রমণের দ্বিতীয় দিন এবং আজকে আমাদের ট্যুরের প্রথম এবং আজকে আমরা শুরু করলাম যেই জায়গা থেকে, সেটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ভিটে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গৌরীকুঞ্জ। গৌরীকুঞ্জ থেকে আমরা আমাদের ট্যুরটা শুরু করলাম আজকে, ঘাটশিলা ট্যুর। আজকে আমাদের ঘাটশিলার দ্বিতীয় দিন। চলুন দেখা যাক ভেতরে যাই, কি আছে ভেতরে এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কি কি স্মৃতি ভেতরে লুকানো আছে সেগুলো আমরা আজকে যতটা ক্যাপচার করা যায় করব। চলুন দেখা যাক ভেতরে কি আছে। স্বর্গীয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভেতরে আপনারা যখন প্রবেশ করবেন তখন আপনারা একটা আলাদাই শান্তি অনুভব করতে পারবেন। বাড়ির ভেতরে প্রবেশ করেই প্রথমে আপনারা দেখতে পারবেন স্বর্গীয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি মূর্তি বানানো রয়েছে এবং চারিদিকে তার ছোটবেলার বিভিন্ন স্মৃতি, তার বিভিন্ন কাব্য চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে বাড়ির ভেতরের দেয়ালগুলিতে। এবং ভেতরে একটা ছোট দোকানও রয়েছে। সেখান থেকে আপনারা যদি মনে করেন আপনাদের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের জন্য কোনো ছোট উপহার আপনারা নিয়ে আসবেন, তাহলে আপনারা এখান থেকে নিতে পারেন। এই দোকানে বিভিন্ন গ্রামীণ হস্তশিল্পের উপর তৈরি করা হাতের কাজের জিনিস পাওয়া যায়। এবং আরেকটা ইনফরমেশন আমি আপনাদেরকে দিয়ে রাখছি, স্বর্গীয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভেতরে বা ঘরের ভেতরে কোনো রকম ভাবে ভিডিও করা বা ক্যামেরা করা কিন্তু অ্যালাউ নেই। তাও কিছু স্টিল ছবি আমি আপনাদের কাছে তুলে ধরছি, আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি দেখে আমরা চললাম আমাদের পরবর্তী লোকেশন, অর্থাৎ ভ্রমণের পরবর্তী জায়গা রাতমোহনা দেখতে। যাওয়ার পথেই আপনারা পেয়ে যাবেন রাস্তাতে হিন্দুস্তান কপার লিমিটেড, এবং এই হিন্দুস্তান কপার লিমিটেড পার করেই আমরা সোজা চলে যাব রাতমোহনার উদ্দেশ্যে। আজকে আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যের দ্বিতীয় জায়গা, যেটা হচ্ছে রাতমোহনা। সৌন্দর্য একবার দেখুন, মানে মুগ্ধ হয়ে যাবেন, মুগ্ধ, অসাধারণ সৌন্দর্য। যাচ্ছি রাতমোহনা দেখতে। তো খুব সুন্দর একটা জায়গা, মানে প্রকৃতি এত সুন্দর যে এখানে আপনারা না আসলে বুঝতে পারবেন না। যদি আপনারা আসেন অবশ্যই ভিজিট করবেন রাতমোহনা। চলুন দেখা যাক, নিচে যাচ্ছি। এই হচ্ছে সুবর্ণরেখা নদী। নদী হচ্ছে আমাদের কাছে মা, আর এই মাই তার সন্তানকে, অর্থাৎ এই সুবর্ণরেখা নদী এই ঘাটশিলাকে আগলে রেখেছে তার সন্তানের মতো করে। বর্ষাকালে আসছে জলটার স্রোত প্রচন্ড থাকে, তো আজকেও কম স্রোত নেই। আমি তাও দেখাচ্ছি আপনাদেরকে সামনে থেকে। স্রোতটা দেখুন, নিচ থেকে একবার জলের স্রোতটা দেখুন, কি পরিমাণ স্রোত এখান থেকে। এই হচ্ছে সেই সুবর্ণরেখা নদীর রাতমোহনা। ঘাটশিলার এই রাতমোহনায় আসলে আপনারা বুঝতে পারবেন প্রকৃতি মাতা যেন তার সৌন্দর্যকে এই ঘাটশিলা দিয়ে ভরিয়ে তুলেছে। রাতমোহনা হচ্ছে প্রকৃতির এমন এক জায়গা যেখানে একবার গেলে মন বলবে বারবার ছুটে যাই, কারণ এখানে প্রকৃতির সৌন্দর্য এবং সুবর্ণরেখা নদীর সৌন্দর্য আপনাকে মুগ্ধ করতে বাধ্য।
তো এখন আমরা যাচ্ছি সুবর্ণরেখা নদীর গোল্ডেন ফলস দেখতে। বর্ষাকালে আসলে প্রচন্ড পরিমাণে এখানে জল থাকে, কিন্তু এই মুহূর্তে জল কম আছে। তাও যা আছে ভালোই বলা যায়। কি সুন্দর দেখুন একবার। ও ওই দেখুন আমার কাকা ওখানে দাঁড়িয়ে আছে। কাকা সব জায়গায় আগে আগে চলে যায়, বাবাও চলে গেছে, বাবা বোন সবাই ওখানে চলে গেছে। ওয়াও, জাস্ট ওয়ান্ডারফুল। ওফ, কি সুন্দর লোকেশনটা একবার দেখুন আপনারা। আপনারা অবশ্যই যদি আসেন ঘাটশিলা, এখানে অবশ্যই ভিজিট করবেন। বাহ, এই হচ্ছে সেই ফলস, এই হচ্ছে ফলস, এই চারিদিকের দৃশ্য। ও অসাধারণ দৃশ্য, অসাধারণ। ও ওয়াও, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। এবং এই রাতমোহনা ফলসের ঝর্ণার জলে কিছু মাছ রয়েছে, ছোট ছোট কিন্তু দেখতে পারবেন, এবং বাইরে রয়েছে বেশ কিছু ভেড়া, সেগুলো আপনারা দেখতে পারবেন। তো রাতমোহনা এবং রাতমোহনা ফলস দেখার পরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী লোকেশনে যাওয়ার জন্য, যেটা হচ্ছে ফুলডুংরি পাহাড়। এই পুরো ট্যুরটা আমি যার সাথে করছি সে হচ্ছে রাজাদা। রাজাদার সাথে আমরা এই পুরো ট্যুরটা করছি, রাজাদার গাড়ি করেই আমরা পুরো ঘুরছি। তো আজকে একটু রাজাদার সাথে আমরা কথা বলে নেবো। তো এই পুরো সাইড সিন ঘাটশিলা ট্যুর আমি যার সাথে করছি সে হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি রাজাদা। তো আসুন রাজাদার সাথে আমরা একটু কথা বলে নেবো। নমস্কার দাদা। নমস্কার। তো রাজাদা, এই পুরো ট্যুর ঘাটশিলা ট্যুর কেউ যদি এসে করতে চায় বা তোমাকে খুঁজতে চায়, আমার ভিডিও দেখে আসতে চায়, তাকে কি তুমি পুরো ঘুরিয়ে দেবে? একদম নিশ্চয়ই। আচ্ছা, তাহলে তোমার কন্ট্যাক্ট নাম্বারটা যদি কাইন্ডলি একটু বলে দিতে আমি ভিডিওতে। বলে দিচ্ছি, ওই নাম্বারে 766-798-7584, এটাও হোয়াটসঅ্যাপ নাম্বারই। আচ্ছা, এটাতে তোমাকে হোয়াটসঅ্যাপে কল করলে পাওয়া যাবে, পাওয়া এমনি যাবে, কল করলেও একদম তোমাকে পাওয়া যাবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমি তোমাকে করছি যে হ্যাঁ। ঘাটশিলা ট্যুরে ধরো কেউ এলো ঘাটশিলায়, হ্যাঁ। যেমন তুমি আমাদেরকে হোটেল অব্দি পৌঁছে দিয়েছো, একদম। পুরো দায়িত্ব তুমি নিয়ে নিয়েছো নিজের ঘাড়ে। তো কেউ যদি আসে, তার হোটেল, ফুডিং, লজিং লজিং সব তুমি করে দিতে পারবে? অ্যাভেলেবেল আছে। ঠিক। আপনার আমাকে ওইখান থেকে যদি ফোন করে আসে, আমার এখানে লজিং, ফুডিং, সাইট সিন 2 নাইট 3 ডেজ কিংবা 1 নাইট 2 ডেজ এরকম যে যেরকম করতে চায়। যেরকম এই প্রোগ্রাম করি। এর সাথে আমাদের ঘাটশিলার সাথে যে একটা পাহাড়ের যে দুয়ারসিনি জায়গাটার নাম, হুম। আর খুব ভালো জায়গা, পাহাড়ে ঘেরা। আর পুরুলিয়া ঝাড়খণ্ডের বর্ডারে একটা জঙ্গল, তার ওইটার নাম হচ্ছে দুয়ারসিনি ফরেস্ট। দুয়ারসিনি। ঠিক আছে। আচ্ছা। ওইখানে জঙ্গলের মাঝখানে যেন কটেজ আছে, ওইখানে নাইট স্টে একদিন করাই, একদিন ঘাটশিলা স্টে, একবার ওইখানে। আচ্ছা, তুমি ওটা যদি কেউ চায় তুমি সেটা তো ওটাও ব্যবস্থা করে করতে দিতে পারো। হ্যাঁ। বা অসাধারণ, খুব সুন্দর লাগে। যদি আসেন এই রাজাদার সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আগে থেকে কন্ট্যাক্ট করে নিলে কি দাদা সুবিধা হবে? একদম। আচ্ছা, আপনারা নিশ্চয়ই। আসলে ঘাটশিলা আসলে আগে থেকে দাদার সঙ্গে কন্ট্যাক্ট হ্যাঁ। করে নেবেন, এবং আমার ভিডিও দেখে আসলে আপনারা বলবেন, কিছু একদম। দাদা কনসেশন করে দেবে। একদম করে দেবো। ঠিক আছে, ওকে। একদম। তো এই মুহূর্তে আমি চলে এসেছি ফুলডুংরি পাহাড়। পাহাড়টা দেখাচ্ছি পেছন দিক দিয়ে, দেখুন। তো এখন আমি উঠবো ফুলডুংরি পাহাড়, যেখানে শোনা যায় বা এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এসে তার কাব্যগ্রন্থগুলো লিখতেন। তো এই মুহূর্তে আমি উঠছি ফুলডুংরি পাহাড়। চলুন দেখা যাক, উপরে যাই। উপরে গিয়ে আমি দেখাচ্ছি কেমন সিচুয়েশন বা কেমন দেখতে ফুলডুংরি পাহাড়। ওকে, এই হচ্ছে ওঠার রাস্তা। এইভাবে আপনাদের উঠতে হবে উপরে। অনেকটাই উপর, অনেকটাই উঁচু, বাবা অনেকটা উঁচু আছে, ডিস্টেন্স প্রচুর আছে। কিন্তু মাটিতে যারা, আমি বলবো যারা বয়স্ক আছেন তারা একটু দেখে উঠবেন, কারণ হচ্ছে বা পায়ে যাদের প্রবলেম আছে, কারণ এখানে পুরো এরকম গোল পাথর রাখা আছে। ঠিক আছে, পুরো পাথরে ভরা আছে জায়গাটা। একটু কাইন্ডলি আপনারা দেখে উঠবেন। উপরটাতে একদম দেখুন উঁচু, আর চারিপাশে দেখুন পুরো গাছে ভরা, পুরো চারিদিকে গাছে ভরা, অসাধারণ একটা জায়গা। ঠিক আছে, একদম সোজা আমরা এখন উঠে পড়াবো উপরের দিকে। চলুন যাওয়া যাক উপরে। যদি বলতে হয় ফুলডুংরি পাহাড়ে ওঠার এক্সপিরিয়েন্স বা ঘাটশিলার এক্সপিরিয়েন্স জাস্ট অসাধারণ, জাস্ট অসাধারণ। কারণ এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর, আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা আসুন, এসে দেখুন, তাহলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর এই জায়গাটা। দেখুন চারিদিকটা কত সুন্দর।
আমি অনেকটাই উঠে গেছি পাহাড়ের উপরে। তো পাহাড়ের উপর থেকে নিচের ভিউটা দেখাই। ওয়াও, জাস্ট অসাধারণ। চলুন যাওয়া যাক, এখন অনেকটা বাকি পাহাড়, অনেকটা আরো যেতে হবে আমাদেরকে। ফাইনালি আমি উঠে পড়লাম একদম পাহাড়ের উপরে। অ্যান্ড আপনাদের দেখাচ্ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোথায় বসে তার কাব্যগ্রন্থ কোথায় লিখতেন। সেই জায়গাটা আমি দেখাচ্ছি আপনাকে। বেশ অনেকটা উঁচু, অনেকটা উঁচু। চারিদিকে দেখুন, পরিবেশটা দেখুন, চারিদিকে পরিবেশটা কত সুন্দর পরিবেশ। তো এই হচ্ছে সেই জায়গা যেখানে বসে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার পথের পাঁচালী থেকে শুরু করে আরো বিভিন্ন কাব্যগ্রন্থ এখানে বসেই তিনি লিখেছেন যা জানা যায়। এবং এখানে আসলে আপনারা বুঝতে পারবেন যে তিনি কতটা প্রকৃতি প্রেমী ছিলেন, কারণ এখানকার পরিবেশ দেখলে আপনারা সত্যি মুগ্ধ হয়ে যাবেন। এবং সেখানে বসে তিনি তার কাব্যগুলো লিখেছিলেন। এখন এখানে দেখতে পেয়ে গেলাম আমরা একটা গিরগিটি, বিরলতম প্রাণী, যেটা এখন খুব একটা দেখা যায় না। এইখানে প্রচুর আছে, এখানে প্রচুর পরিমাণে আছে। তো ফুলডুংরি পাহাড় ভ্রমণ সম্পূর্ণ করে আমরা চললাম গ্রামের বিভিন্ন আঁকাবাঁকা পথ ধরে এবং বিভিন্ন পাহাড়ি রাস্তা পার করে আমাদের পরবর্তী উদ্দেশ্যে, অর্থাৎ পরবর্তী লোকেশন দেখতে, যেটা হচ্ছে বুরুডি লেক। এবং এই বুরুডি লেক হচ্ছে ঘাটশিলার এক অন্যতম টুরিস্ট স্পট, যেখানে প্রচুর মানুষের সমাগম হয় এবং প্রচুর মানুষের ভিড় হয় প্রত্যেক দিন। হ্যালো বন্ধুরা, তো এখন আমরা কোথায় আছি? আমি বলবো হ্যাঁ তুই বলবি। এখন আছি আমরা বুরুডি লেক, তাই তো? বুরুডি লেক তো ওই পাশে, বুরুডি এটা লেক? অন্য পাহাড়। হ্যাঁ এটা পাহাড়, কিন্তু এই সাইডে আমাদের, ঠিক এই সাইডটাতে হচ্ছে বুরুডি লেক। বুরুডি লেক পেছনের লোকেশনটা দেখুন, অসাম, অসাধারণ। মানে এদিক যায় হাঁটি একটু, মানে অসাধারণ লোকেশন। মানে আমি কি বলবো, তোর কেমন লাগছে বল? হেভি, মানে জায়গাটা ওইদিকে পাহাড়, এইদিকে পাহাড়, পাহাড়ি পাহাড়, চারিদিকে একদম মানে একদম মানে নিরিবিলি একটা চারিদিকে জায়গা। পাহাড়, মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি। হুম। আর কিছু বলার মতো নেই, আপনারা আসুন, এসে দেখুন। হ্যাঁ তবে একটা ওয়ার্নিং আপনাদের দিয়ে দিচ্ছি, এখানে কিন্তু হাতি আছে কিছু। হ্যাঁ আসার পথে একটা ব্যানার লাগানো ছিল যে হ্যাঁ। হাতি আছে, তো আপনারা আসলে একটু ওই জঙ্গল টঙ্গলে গেলে একটু দেখে যাবেন, আদারওয়াইজ জায়গাটা অসাম অসাম অসাম। বনু যা পেছনে, অসাম, দেখুন অসাম। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেক খাবার দোকান আছে। এবার এই খাবার দোকানগুলোতে আপনারা যদি খেতে চান লেকের পাশে বসে, তাহলে সেই ক্ষেত্রে আগে থেকে অর্ডার দিতে হবে। আগে থেকে অর্ডার না দিলে এখানে যতদূর সম্ভব অ্যাভেলেবেল খাবার থাকে না হয়তো, কিন্তু আমরা যেহেতু আগে থেকে অর্ডার দিয়ে দিয়েছি, তাই আমাদের 1-1.5 ঘন্টার মধ্যে খাবার অ্যারেঞ্জ করে দেওয়া হবে বলা হয়েছে। বললো এই যে খাবার দোকানগুলো আছে এখানে, আপনারা যদি আসেন তাহলে আপনাদের কিন্তু আগে থেকে একটু অর্ডার দিয়ে রাখলে ভালো হয়, বিকজ এখানে লিমিটেড খাবার থাকে বা ওরা বানায় লিমিটেড। অ্যান্ড যেহেতু আমরা এই যে বললাম যে রাজাদার গাড়ি করে এসেছি, তো উনি অর্ডার দিয়ে দিয়েছিল আমাদের খাবার। তো আমাদের খাওয়া দুপুরে এখানে রেডি হবে। তো আপনারা ঘুরে ফিরে দুপুরে একটা অর্ডার আপনারা দিয়ে দেবেন। দিলে কি হবে, এখানে অর্ডার দিয়ে আপনারা রেখে ঘুরতে যান, তাহলে কি হবে, খাওয়াটা রেডি করে রাখতে পারবেন। ঠিক আছে, এবার আমরা দুপুরের লাঞ্চটা এখানে কমপ্লিট করবো। কিরকম লাঞ্চ হচ্ছে, কি হচ্ছে, সব ডিটেলস আমি ভিডিওতে তো এখন আমি নামছি বুরুডি লেকে। তো এখন যে পরিমাণ জল আছে তার থেকেও বেশি পরিমাণ জল থাকে বর্ষাকালে। আপনারা যদি বর্ষাকালে ঘাটশিলা ঘুরতে আসেন, তো বুরুডি লেকের জল কিন্তু আরো বেশি পরিমাণে থাকে। কিন্তু যেহেতু আমরা একটু গরমকালে এসেছি, অর্থাৎ মার্চে এসেছি, তো মার্চে জল একটু কম আছে, কিন্তু তাও প্রচন্ড পরিমাণে বেশি রয়েছে, কারণ এখানে দুদিন আগে খুব ভালো বৃষ্টি হয়েছিল। তো সেই কারণে জল এখানে প্রচুর পরিমাণে বেশি আছে। তো এখন আমরা যাচ্ছি একটু বোটিং করতে। বুরুডি লেক, এখন আছি আমরা বুরুডি লেকে। আমি জানি না সেই লেক। এটা হচ্ছে বুরুডি লেক। আপনারা আসলে বোটিং করতে পারেন, ঠিক আছে। পার পার্সন 100 করে এই কাকারা নিয়ে যাচ্ছে। দেখুন কত সুন্দর ওয়েদার, দেখুন। আপনারা যদি বুরুডি লেকে এসে বোটিং না করেন, তাহলে কিন্তু ঘোরাটা কোথাও একটা অসম্পূর্ণ থেকেই যায়। আর বুরুডি লেকে এসে যদি বোটিং করেন, সেই ফিলিংসটা কোথাও একটা কাশ্মীর ঘোরার মতো চলে আসে। কম টাকায় যদি আপনারা কাশ্মীর ঘুরতে চান, তাহলে আপনাদের অবশ্যই ঘাটশিলা আসতে হবে এবং আসতে হবে বুরুডি লেকে। আপনারা যখন বোটিং করবেন, তখন যদি জলের দিকে তাকান ভালো করে, তাহলে কিন্তু বেশ বড় বড় রঙিন মাছ আপনারা দেখতে পারবেন এই জলের মধ্যে। তো অনেকক্ষণ বোটিং করে আমরা চলে এসেছি আবার হোটেলে, অর্থাৎ বুরুডি লেকের সেই হোটেলটা যেখানে আমাদের খাবার অর্ডার দেওয়া আছে, দুপুরের খাবার। তো এসে আমরা হালকা করে একটু চা খেয়ে নিয়েছি। এবার আমরা আমাদের দুপুরের লাঞ্চটাও করব। তো বলতে বলতে আমাদের লাঞ্চও চলে এসছে। তো লাঞ্চের কোয়ালিটি সত্যি খুব ভালো। বুরুডি লেকে ঢোকার মুখে প্রথম ডান হাতের হোটেলটা হচ্ছে এটা। আপনারা আসলে দুপুরের খাবারটা অবশ্যই এখানে ট্রাই করবেন।
আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন অর্থাৎ ধারাগিরি ফলস দেখতে। তো যাওয়ার পথে রাজাদা আমাদেরকে এমন একটা জায়গায় দাঁড় করালো, এমন একটা লোকেশনে দাঁড় করালো যেখানে দাঁড়িয়ে আপনারা ছবি না তুললে বা ভিডিও না করলে কিছু একটা অসম্পূর্ণ আপনাদের থেকে যাবে। সত্যি লোকেশনটা খুব ভালো ছিল, একটা পাহাড়ি রাস্তা এবং পেছনে পুরো পাহাড় ছিল। আপনারা এখানে দাঁড়িয়ে একটু ফটোশুট বা একটু ভিডিওগ্রাফি করে নিতে পারেন। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম এখন ধারাগিরি ফলসে। এখানে নেমেই আপনারা প্রথমে একটা গাইড নিয়ে নেবেন। গাইড বলতে গেলে ধারাগিরি ফলসে যাওয়ার জন্য এখানকার বাচ্চারা এবং ভদ্রমহিলারা গাইডের কাজ করে। তারা 50-60 টাকা নেয় এবং আপনাদেরকে পুরো ধারাগিরি ফলস অব্দি পৌঁছে দেয়। হয়তো আপনারা নিজেরাও যেতে পারবেন, কিন্তু চেষ্টা করবেন যে একটা গাইড নিয়ে যেতে, কারণ এদের ইনকামই হচ্ছে এইটা, বা এরা ওই 50-60 টাকা যা পায় তা দিয়েই সারাদিন চলে। যে এই বাচ্চাগুলো রয়েছে, তো এই বাচ্চাগুলো আপনাদের নামলেই দেখতে পারবেন। পারলে আপনারা একটু সাহায্য করবেন এদেরকে, যতটা আপনারা পারবেন আপনাদের তরফ থেকে। তো ধারাগিরি ফলসে যাওয়ার পথেই আমার সাথে আমার এক বন্ধুর দেখা হয়ে গেল। তো এই হচ্ছে আমার সেই বন্ধু, যার সাথে আমার দেখা হয়ে গেল ধারাগিরি ফলসে যাওয়ার পথে। তো এই হচ্ছে সেই রাস্তা, যেই রাস্তা ধরে আমাদের যেতে হবে ধারাগিরি ফলসে। তো যাওয়ার পথেই আমরা পেয়ে গেছি মিনি পেহেলগাঁও। জায়গাটা পেহেলগাঁওয়ের মতোই সুন্দর, যেটা আপনারা ধারাগিরি ফলসে যাওয়ার পথে পাবেন। আর এখানে এরকম না যে পাহাড় অনেকটা চড়াও, যেতে কষ্ট হচ্ছে, খুবই সোজা রাস্তা, একদম প্লেন। এটা হচ্ছে ধারাগিরির পেহেলগাঁও। কাশ্মীরে গেছেন আপনারা বা দেখেছেন পেহেলগাঁও, ঠিক সেরকমই এটা হচ্ছে ধারাগিরির পেহেলগাঁও। অসাম লোকেশন, অসাম। তো এই হচ্ছে ধারাগিরি ফলসে যাওয়ার রাস্তা। তো রাস্তাটা পুরো পাহাড়ি রাস্তা এবং পাহাড়ের মাঝখান থেকেই রাস্তা। এবং এখানে ফলসের যে জলটা আছে, জলটা এইসব জায়গায় পুরোপুরি ভরে যায় যখন বৃষ্টি হয়, মানে বর্ষাকালে এইসব জায়গা পুরো জলে পরিপূর্ণ থাকে। সুন্দর চারিপাশটা আপনারা দেখুন। যাওয়ার রাস্তাটা মানে সত্যি অসাধারণ একটা রাস্তা। যাওয়ার রাস্তা, রাস্তা মানে খুব সুন্দর, আমি কি বলবো। সামনেই আছে ধারাগিরি ফলস, চলুন দেখাচ্ছি। চলে এসেছি আমরা ধারাগিরি ফলসে। তো কেমন লাগছে তোর? খুবই পিসফুল জায়গা, একদম মাস্ট, মনটাই খুশি হয়ে যায় এখানে আসার পরে। এতটা কষ্ট করে আসা পাহাড়, সার্থক। ঝর্ণা, হ্যাঁ, প্লাস হচ্ছে তোর নদী, সবকিছু এখানে আছে। তো ওয়ান এন্ড অনলি প্যাকেজ বলা যায় ঘাটশিলা। হ্যাঁ। আমরা আছি ধারাগিরি ফলসে, তোমার কেমন লাগছে? অত্যন্ত সুন্দর। শুধু ধারাগিরি ফলস না, বুরুন্ডি লেক, চিত্রকূট পর্বত, আরো যে সমস্ত জায়গা দেখলাম, হয়তো অনেকেই নাম শুনেছে কিন্তু আসেনি। এখানে না আসলে কোনো ছবির মাধ্যমে তো তার সৌন্দর্য তুলে ধরা যায় না। আমার মনে হয় সবার একবার এখানে আসা উচিত। ছোট্ট ট্যুর, উইকেন্ড ট্যুর। একটু বয়স্কদের জন্য বা কোমরে যাদের সমস্যা বা পায়ের সমস্যা আছে তাদের মনে হয় একটু সমস্যা হবে। কোনো অসুবিধা হবে না, সমতল জায়গা, একটুখানি উঁচু, বিশ্রাম নিয়ে আসলে অবশ্যই আসতে পারবে। কোনো অসুবিধা হবে না, মনের জোর থাকলে সবাই চলে আসতে পারবে। তাহলে কম পয়সা খরচে অল্প সময়ের জন্য ভ্রমণে এই 10-এর মধ্যে একে আমি 10-এ 10ই দিলাম। আপনারা যখন এই ধারাগিরি ফলসে আসবেন, যদি আপনাদের কাছে কেউ আপনারা মনে করেন যে এখানে যেহেতু অনেক গরিব বাচ্চা কাচ্চারা রয়েছে, আমি যেমন আপনাদের বললাম, এবং এখানকার বড় মানুষ যারা রয়েছে যারা কাজ বাজ সেরকম একটা নেই, ঠিক আছে, মানে প্রত্যেকে এখানে অবস্থা খুব একটা ভালো না, ইকোনমিক্যাল কন্ডিশন
খুব একটা ভালো না। তো আপনারা যদি মনে করেন বা যদি কেউ ইচ্ছুক থাকেন যে এনাদেরকে কোনোভাবে সহায়তা করবেন বা এনাদেরকে জামা কাপড়, খাওয়া দাওয়ার যে কোনো ভাবে আপনারা সহায়তা করে দিতে চান, তাহলে আপনারা কিন্তু নিয়ে আসবেন, ঠিক আছে? কারণ এখানে আহ এদের অবস্থা দেখলে সত্যি খারাপ লাগে। কারণ আমাদের আমাদের করা উচিত, এদের জন্য করা উচিত, এবং এরা নিতে ইচ্ছুক। বড় কথা হচ্ছে এরা নিতে ইচ্ছুক, এনারা নিতে ইচ্ছুক। তো আপনারা যদি পারেন, যদি সহায়তার হাত এদেরকে বাড়িয়ে দিতে চান, তাহলে আপনারা যদি পারেন আপনারা জামা কাপড় হোক, খাওয়া দাওয়ার হোক, বা কোনো রকম সাহায্যের জন্য যদি কিছু করতে চান করতে পারেন। ধন্যবাদ। নারাগিরি ফলস দেখে আমরা আজকে আমাদের পরবর্তী ডেস্টিনেশনের দিকে এগিয়ে চললাম, যেটা হচ্ছে আমাদের দ্বিতীয় দিনের অন্তিম ডেস্টিনেশন। আমরা যাচ্ছি সূর্য মন্দির দেখতে। তো যাওয়ার পথে রাজাদা আমাদেরকে আরেকটা সাইট সিন দেখালো, যেটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লাইব্রেরি। তো ওটা দেখে আমরা পৌঁছে গেলাম সূর্য মন্দির। তো এই হচ্ছে ঘাটশিলার সূর্য মন্দির, এবং এই মন্দিরটি তৈরি করা হয়েছে রথের আদলে। আপনারা যদি সন্ধ্যাবেলা আসেন তাহলে সূর্যদেবের সন্ধ্যা আরতি এখানে আপনারা দেখতে পারবেন, এবং সূর্য মন্দিরের পাশ থেকে বয়ে গেছে সুবর্ণরেখা নদী। सीता समारो पृथ्वाम भागं पानो मासारु चकचारु चाप नमा ঘাটশিলার এই সূর্য মন্দিরের ঠিক পাশ থেকে বয়ে গেছে সুবর্ণরেখা নদী। আপনারা আসলে অবশ্যই এই সূর্য মন্দিরে আসবেন এবং এই সুবর্ণরেখা নদীটির পাশে বসে একটু সময় কাটাবেন, কারণ পরিবেশ খুবই সুন্দর। এবং আমি যেহেতু সন্ধ্যাবেলা এসেছি, পেছনে মন্দিরে আরতি হচ্ছে, সন্ধ্যা আরতি, অত্যন্ত সুন্দর একটা পরিবেশ। চারিপাশটা একবার দেখুন কত সুন্দর। এদিক থেকে নদী বয়ে যাচ্ছে আর ওইদিকে সূর্যদেবের পুজো হচ্ছে। জয় সূর্যদেব। ঘাটশিলা এসে আমি যেই লজে রয়েছি সেটা হচ্ছে অজয় লজ। আপনারা হয়তো নাম শুনেছেন বা অন্যান্য ভিডিওতেও দেখেছেন। তো আমরা এখন পেয়ে গেছি রাজুদাকে। নমস্কার রাজুদা। নমস্কার। বলছি তোমার এই অজয় লজ হ্যাঁ, ঘাটশিলা আসছে স্টেশন থেকে কতটা দূর পড়বে? 400 মিটার। 400 মিটার। তুমি নাম্বারটা বলে দাও, সুবিধা হবে তাহলে। আমার নাম্বারটা বলে, নাম্বারটা 8092 583006। আচ্ছা, তাহলে আপনারা যদি অজয় লজে আসেন তাহলে এই দাদাকে আপনারা পাবেন। রাজুদা ব্যবহার অত্যন্ত ভালো রাজুদার, এবং এখানে লজে থাকা খাওয়া প্রত্যেকটা, খাওয়ারও কিন্তু পেয়ে যাবে দর্শকরা আসলে, ঠিক আছে? খাওয়ার আপনারা পেয়ে যাবেন, আপনাদের বাইরে যাওয়ার কোনো দরকার নেই। অজয় লজে অবশ্যই ভিজিট করবেন, আর নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা কন্ট্যাক্ট করে অবশ্যই আসবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ। তো আমাদের এই অজয় লজে নিয়ে গেছিল রাজাদা, যার গাড়ি করে আমরা পুরো ট্যুরটা করেছি। তো আমি বলবো আপনাদের জন্য বেটার হবে আপনারা রাজাদার সাথে কন্ট্যাক্ট করে ডাইরেক্টলি আপনারা অজয় লজে যেতে পারবেন এবং আপনাদের ট্যুরটা প্ল্যানিং করে নিতে পারবেন। এই হচ্ছে অজয় লজের এন্ট্রেন্স, আপনাদের দেখাচ্ছি। একদম পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল, সিঁড়িগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল এটা। আর ঘাটশিলা থেকে যদি আপনারা আসেন, স্টেশন থেকে আপনারা বলবেন অজয় লজ যাব, আপনাদের যে কেউ দেখিয়ে দেবে। খুব দূর না, একদম কাছেই আছে, বেশি দূর না, আপনারা ওয়াকিং ডিস্টেন্সেও আসতে পারেন। এবং হোটেলের সৌন্দর্য যেটা, ওটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। আমরা যাচ্ছি, এদিকে হচ্ছে আমাদের রুম, এদিকে সোজা হচ্ছে আমাদের, এটা হচ্ছে হোটেলের বাইরে। এদিকে রয়েছে আমার কাকারা, আর এইদিকে এই ঘরটায় রয়েছি আমরা। এইটা হচ্ছে আমাদের রুম। রুমের ভেতরে এসিও আছে এবং বিছানাটাও খুব সুন্দর। রুমে একটা টিভিও আপনারা পেয়ে যাবেন, টিভি পেয়ে যাবেন উইথ, এইদিকে গ্লাস আছে, বড় গ্লাস বেসিনও আছে। আর এইখানে দেখুন, এখানে ফুল একটা আপনারা আয়না পেয়ে যাচ্ছে। তো এবার আমি আপনাদের এই লজের ছাদটা দেখাবো, ঠিক আছে? ছাদের ডেকোরেশনটা মানে খুবই সুন্দর। একবার আমি যাই আপনাদের দেখাচ্ছি। তো এইটা হচ্ছে লজের ছাদ। ওইদিকে আমার কাকা দাঁড়িয়ে আছে, ওখানে ওপাশে চলে গেছে। তো এই হচ্ছে ছাদ। এই দেখুন কত সুন্দর একটা দোলনা। এবার আপনারা যদি আসেন এখানে,
তাহলে এই দোলনাটাতে সন্ধ্যার পরে চড়তে পারবেন। সন্ধ্যার আগেও চড়তে পারবে, এরকম কোনো ব্যাপার মানে টাইম পাস করার খুব সুন্দর একটা জায়গা, কারণ জায়গাটা তো খুবই সুন্দর। আপনারা সাইট সিন দেখার পরে এই হোটেলে এসে যদি স্টে করেন, তাহলে আপনারা খুব মানে ভালোভাবে বিকালটা এবং সন্ধ্যাটা কাটাতে পারবেন। এই ছাদটা দেখুন কত সুন্দর ডেকোরেশন করা, কত সুন্দর ডেকোরেশন করা। ইভেন এখানে বসে আপনারা, এখানেও আপনারা বসার জায়গা রয়েছে, এখানেও বসার জায়গা রেখেছে, এখানেও আপনারা বসতে পারেন, বসে আড্ডা মারতে পারেন, বিকালের সময়টা সুন্দরভাবে কাটাতে পারেন। আর ওয়েদার খুবই সুন্দর এখানে, ওয়েদার খুবই সুন্দর এখানে। আমি এই লজের ভাড়া, এই লজের ভাড়া হচ্ছে আমাদের থেকে পড়েছে 1000 টাকা পার ডে লজের ভাড়া। আমরা দুটো রুম নিয়েছি, তো পার ডে আমাদের 2000 টাকা করে পড়েছে। আপনারা আসলে আপনারা কথা বলে নেবেন, ঠিক আছে, এবং রুম দেখে নেবেন, অবশ্যই আপনারা রুম দেখে নেবেন। আমি যতদূর দেখলাম প্রত্যেকটা রুমই খুবই সুন্দর। আপনারা যখন আসবেন আপনারা রুম দেখে নেবেন, দেখে আপনারা রুম বুকিং করতে পারেন। এবং রাতে আমরা চলে এসেছি ঘাটশিলা রামকৃষ্ণ মিশন দেখতে। আপনারা চাইলে দিনের বেলা রামকৃষ্ণ মিশনটি দেখে নিতে পারেন। তো আজকে হচ্ছে আমাদের ঘাটশিলা ভ্রমণের তৃতীয় এবং অন্তিম দিন। তো আজকে আমাদের প্রথম ভিউ পয়েন্ট হচ্ছে সিদ্ধেশ্বর পাহাড়। তো আমরা যাচ্ছি এখন সিদ্ধেশ্বর পাহাড়। তো গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের তৃতীয় দিন ঘাটশিলা ভ্রমণের। তো আজকে আমরা এখন উঠছি সিদ্ধেশ্বর পাহাড়ে। এটা হচ্ছে সিদ্ধেশ্বর হিল টপে যাওয়ার রাস্তা। ট্রেকিং করে আপনাদের উঠতে হবে। নিচটা দেখাচ্ছি, দেখুন এটা হচ্ছে নিচ, পুরো খাদ আছে এই জায়গাটা। খাড়াই পাহাড়, প্রচন্ড খাড়াই পাহাড়। লাঠি ফাঠি নিয়ে আসলে সুবিধা হবে, যারা আপনারা একটু পায়ে প্রবলেম আছে। কেমন লাগছে? খুব সুন্দর, খুব নাইস। এখানে ফটোশুট চলছে, এখানে ফটোশুট চলছে। আমাদের হিরোইন দাঁড়িয়ে আছে, ফটোশুট হচ্ছে এখানে। দেখুন লোকেশন পেলেই, আর ওই হচ্ছে ফটোগ্রাফার। জায়গাটা ভীষণ সুন্দর, জায়গাটা ভীষণ সুন্দর, না আসলে একদম মিস। ওই দেখুন কত উপরে চলে গেছে, সবাই অনেক উপরে চলে গেছে। আমি এখন একটু নিচে আছি, তো যাচ্ছি উপরের দিকে, উঠছি। তো চলুন যাই, একবারে আমরা উপরে উঠে তারপরে আবার দেখাচ্ছি। প্রায় আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি ট্রেকিং করতে করতে। ডিস্টেন্সটা দেখুন কি উঁচু অ্যান্ড প্যাকেজ, দৃশ্যটা মানে জাস্ট ওয়াও, অসাম। এটা বলতে গেলে ঝাড়খণ্ডের অ্যাকচুয়ালি জাস্ট, এটা অ্যাকচুয়ালি ঝাড়খণ্ডের যদি কাশ্মীর বলি সেটাও কম হবে। মানে ঝাড়খণ্ডের কাশ্মীরের মতো পুরো বিশাল সুন্দর, বিশাল সুন্দর। আপনারা যদি কম খরচে একটু ভালো জায়গা ঘুরতে চান, তাহলে এখানে অবশ্যই ভিজিট করবেন। এই আমরা চলে এসেছি সিদ্ধেশ্বর মন্দিরে। একদম হিল টপে রয়েছে সিদ্ধেশ্বর মন্দির। চলুন সামনে যাই। সিদ্ধেশ্বর হিল টপে একদম উপরে আছি, উপরে মহাদেবের মন্দির আছে। আপনারা আসলে পুজো দিতে পারেন চাইলে, ঠিক আছে। ভেতরে পুরোহিত মশাই আছেন, পুজো দিচ্ছেন। আসুন ভেতরে আমি একটু দেখাই আপনাদের। সিদ্ধেশ্বর টেম্পলের একটা ইতিহাস লুকিয়ে রয়েছে। ইতিহাসটা হচ্ছে, এই সিদ্ধেশ্বর টেম্পলে জানা যায় যে মহাভারতের পাণ্ডবরা অজ্ঞাতবাসে ছিল। তখন পাণ্ডবরা এই মন্দিরে আসতো এবং এসে এখানে সিদ্ধেশ্বর মন্দিরে মহাদেবের পুজো দিত প্রত্যেক দিন। তো এই যে আমরা মন্দিরটা দেখছি, আপনারা এখানে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, তো এই মন্দিরটা ঠিক সামনে, এই মন্দিরটা ঠিক সামনে, ঠিক এই জায়গাটা আপনারা আসলে দেখতে পারবেন। এখানে পুরো বেদি মতো করা ছিল, ঠিক আছে, এখানে পুরো বেদি মতো করা ছিল এবং এখানটাতেই পূর্ববর্তী মন্দিরটা ছিল। এই মন্দিরে এসে, মানে এই জায়গাটাতে পাণ্ডবরা এসে পুজো দিত। তো এটা একটা শুধুমাত্র প্রাচীন বলাটাই ভুল হবে, এটা মহাভারতের সঙ্গে যুক্ত একটি মন্দির।
আপনারা এখানে আসলে দেখতে পারবেন মহাভারতের সঙ্গে যুক্ত, মানে পাণ্ডবরা এখানে এই যে ভোলেনাথ আছে আমাদের, সেই ভোলেনাথকে পুজো দিয়ে তারপরে বেরোতো। এই হচ্ছে সেই ভোলেনাথ, বহু প্রাচীন ভোলেনাথের মূর্তি এখানে আছে, শিবলিঙ্গ এখানে আছে। এবং আমরা পেছন দিকে গেলে আমরা দেখতে পাবো একটা নন্দীদেবেরও সুন্দর বিগ্রহ এখানে রয়েছে। হালকা মেঘ আপনারা এখানে দেখতে পারবেন। আমি ক্যামেরাতে কতটা ধরতে পারছি বলতে পারবো না, কিন্তু হালকা মেঘ এখান দিয়ে আপনারা দেখতে পারবেন, কিছু পরিমাণ মেঘ এখান দিয়ে কিন্তু বয়ে যায়। এই মুহূর্তে আমি আছি গালুডি ব্যারেজ। এটা হচ্ছে গালুডি ব্যারেজ, একটা খুবই সুন্দর একটা জায়গা ঘাটশিলায়। এখানেও মানুষে ঘুরতে আসে, দেখতে আসে, আপনারা আসবেন, এটাও দেখতে পারেন। তো দু সাইড থেকে দেখাচ্ছি। এইটা আমি এখন এই যেটার উপরে আছি, এইটা হচ্ছে ব্যারেজের হচ্ছে, নিচে হচ্ছে ব্যারেজ, মানে এই নিচে হচ্ছে বাঁধ, ঠিক আছে। আর এখান দিয়ে পুরো পেছন দিক দিয়ে রাস্তা দেখছেন, এটা দিয়ে পুরো রোড আছে, সোজা রোড। তো আমি সামনে থেকে দেখাচ্ছি আপনাদেরকে। এটা আপনারা যদি আসেন প্যাকেজের মধ্যে, আপনারা যদি এটাকে ইনক্লুড করতে চান, এটাকে করতে পারেন। এই হচ্ছে ব্যারেজ, কাছ থেকে আপনাদের দেখাই ব্যারেজটা। এখন আমরা গালুডি ব্যারেজটা দেখলাম, এবার আমরা পরবর্তী লোকেশনে যাব, ঠিক আছে। আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, এবার আমরা পরবর্তী লোকেশনের দিকে যাচ্ছি। তো ওয়েদার খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে আজকে, খুব একটা মানে রোদ নেই। আর এখানে রোদের কি বলতো, রোদ থাকলেও খুব একটা প্রবলেম হয় না। ব্যারেজের ঠিক অপোজিটের লোকেশনটা দেখুন, পাহাড়ে ভরা, চারিদিকটা পাহাড়। তো এরপর আমরা চললাম জঙ্গল এবং পাহাড়ে ভরা রাস্তা পার করে দুয়ারসিনির দিকে। দুয়ারসিনি হচ্ছে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড বর্ডারে অবস্থিত একটা জায়গা, এবং দুয়ারসিনি যেতে গেলে আপনাদের কিন্তু আলাদাভাবে ঘাটশিলার সঙ্গে প্যাকেজ করতে হবে। এটা সাধারণত পুরুলিয়াতে অবস্থিত। এখন চলে এসেছি আমি দুয়ারসিনিতে। এটা হচ্ছে দুয়ারসিনির গেট, এখানে এই মন্দির। এই হচ্ছে সেই দুয়ারসিনি মায়ের মন্দির, এই সেই দুয়ারসিনি মন্দির। এখান থেকে শুরু হচ্ছে দুয়ারসিনি। ভেতরে মায়ের বিগ্রহ আছে, এই ভেতরে মায়ের বিগ্রহ আছে। এই মন্দিরের ঠিক এই সাইড থেকে একটা রাস্তা পেয়ে যাবেন, সোজা রাস্তা আপনারা যাবেন না, ঠিক নিচে একটা রাস্তা আছে, সেখান থেকে একদম নিচে নেমে যাবেন। নিচে নেমে গেলে আপনারা সেই নদীটা দেখতে পাবেন। আমি রয়েছি দুয়ারসিনি নদীতে, রিভার পয়েন্ট, এটাকে বলে রিভার পয়েন্ট। আপনারা দুয়ারসিনিতে আসলে উপর থেকে নিচে আসবেন, নিচে আসলে এই রিভারটা পেয়ে যাবেন। খুব সুন্দর একটা লোকেশন দেখুন। এই হচ্ছে সেই দুয়ারসিনি রিভার, খুব সুন্দর এক রিভার পয়েন্ট। জলের স্রোত এখন মোটামুটি ভালোই রয়েছে, কিন্তু বর্ষাকালে আসলে এই নদী পুরো ভরে যায়, জলে পুরো উপচে পড়ে। কিন্তু এখন জলের স্রোত দেখুন, এখনো কিন্তু ভালো স্রোত রয়েছে এই জলে। আর লোকেশন খুবই সুন্দর এখানকার। এখানে এসে যদি আপনারা ফটোশুট করতে চান তাহলে ফটোশুট করতে। এখন যাচ্ছি রঙ্কিনী মাতার নতুন মন্দিরে। এই রাজাদা নিয়ে যাচ্ছে। এটা কিন্তু রাজাদার সাথে না আসলে পাবেন না আপনারা কেউ, তাই রাজাদার সাথে আসবেন। দুয়ারসিনি থেকে ফেরার পথেই রাজাদা আমাদেরকে নিয়ে এসছে আরো একটি রঙ্কিনী মাতার মন্দিরে। এটি হচ্ছে রঙ্কিনী মাতার নতুন মন্দির। এই মন্দিরটিও পাহাড়ের চূড়ায় অবস্থিত এবং এক অস্বাভাবিক সুন্দর এক মন্দির। খুব সুন্দর একটা মন্দির। আপনারা এই ভিডিও দেখে হয়তো বুঝতে পারছেন যে মন্দিরটি কতটা উপরে এবং উপর থেকে নিচের বাড়িগুলো কতটা ছোট লাগছে। তো অনেকটাই উপরে এই মন্দিরটি, এটাও পাহাড়ের উপরে আপনাদের উঠে মাকে দর্শন করতে হবে। তো এখন বাজে ঘড়িতে বিকেল 6:15, আর এখন আমরা চলে এসেছি প্রাচীন রঙ্কিনী মাতার মন্দিরে। এটা হচ্ছে প্রাচীন রঙ্কিনী মাতার মন্দির। চলুন ভেতরে যাই, দেখা যাক।
এই হচ্ছে প্রাচীন রঙ্কিনী মাতার মন্দির, যেখানে আমরা পেয়ে গেছি, আপনারা ঢুকলেই দেখতে পারবেন রাধা মাধবের একটা সুন্দর বিগ্রহ। হরে কৃষ্ণা। এরপরে স্বামী বিবেকানন্দের মূর্তিও রয়েছে। এরপরে আমরা পেয়ে গেছি শ্রী রাম, সীতা এবং লক্ষণের এক সুন্দর বিগ্রহ মন্দিরও এটাই রয়েছে এই মন্দিরে। তো এই মুহূর্তে আমরা রয়েছি প্রাচীন রঙ্কিনী মাতার মন্দিরের ঠিক সামনে। তো আমি রঙ্কিনী মাতার বিগ্রহটাকে কাছে এনে দেখানোর চেষ্টা করছি। অত্যন্ত জাগ্রত একটি মন্দির, আপনারা আসলে অবশ্যই এখানে আসবেন। আজকে থেকে বাসন্তী পুজো শুরু হয়েছে, অর্থাৎ মা দুর্গার আরেক রূপ বাসন্তী। তো এখানে বাসন্তী পুজো হচ্ছে এবং ষষ্ঠী পুজো আজকে, যেহেতু মা ষষ্ঠীর পুজো হচ্ছে, এখানে নিচে ষষ্ঠী পুজো। তো চলুন দেখি, বাসন্তী পুজো হচ্ছে, মা দুর্গার পুজো আজকে, এবং কালকে সপ্তমী, অষ্টমী, নবমী এইভাবে বাসন্তী পুজো হয়। খুব শান্ত এক পরিবেশ, খুব সুন্দর একটা মন্দির। আপনারা আসলে এই মন্দিরটি অবশ্যই দর্শন করবেন। তো ঘাটশিলার ট্যুর আমাদের মোটামুটি কমপ্লিট। এখন আমাদের বাড়ি ফেরার পালা। এখন আমরা বাড়ি যাব, আবার কলকাতায় ব্যাক করব। সো আপনারা যদি আসেন ঘাটশিলায়, আমি সাজেশন দেবো আপনাদেরকে, আপনারা হাতে 2 দিন অন্তত সময় নিয়ে আসবেন। একদিনের ট্যুর করবেন না, কারণ জার্নিটা বেশি হয়ে যায়। যদি আপনারা 2 দিন নিয়ে আসেন, 2 দিন এনাফ ফর ঘাটশিলা। 2 দিনের ট্যুর যদি আপনারা করেন, তাহলে আপনারা মোটামুটি অনেক কিছু দেখতে পারবেন। আর ঘাটশিলায় ঘোরার মতো প্রচুর জায়গা আছে, প্রচুর মানে লোকেশন, অ্যান্ড পরিবেশ খুবই সুন্দর, যেটা আমি আপনাদেরকে বলেছিলাম। তো আপনারা 2 দিন হাতে নিয়ে আসবেন, গাড়ি বুকিং করবেন, খুব ভালোভাবে ঘুরতে পারবেন। পুরো ঘাটশিলা ভ্রমণটা আমরা রাজাদার গাড়ি করেই করেছিলাম। উনি অনেক কমের মধ্যেই আমাদের অনেক ভালোভাবে ঘুরিয়েছে, কিন্তু আমি তাও আপনাদের অটোর চার্টটা দিয়ে দিলাম, আপনারা চাইলে অটোতেও ঘুরতে পারবেন। আর যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব, ফলো করতে ভুলবেন না। এরকম আরো ভিডিও নিয়ে আমি পরবর্তীতে আবার আসছি। অ্যান্ড কোনো যদি ইনফরমেশনের দরকার হয় বা কোনো রকম যদি আপনাদের কোয়ারিজ থাকে, আমাকে কমেন্টে মেসেজ করবেন, ঠিক আছে, বা ইনবক্সে মেসেজ করবেন, কমেন্ট করবেন বা ইনবক্সে মেসেজ করবেন, আমি আপনাদের অবশ্যই রিপ্লাই দিয়ে দেবো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট।